মহাভারতের কথা অমৃত সমান কবির চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার চতুর্ষষ্ঠী পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম মহাকাব্যিক নাটকীয়তার মধ্যে কৃষ্ণ এবং বলরামের জন্ম হচ্ছে। কুন্তী মহামুনি দুর্বাসার দেওয়া মন্ত্র পরীক্ষা করতে গিয়ে সূর্যদেবের ঔরসে বর্ণের জন্ম দিচ্ছেন এবং শিশুকে জলে ভাসিয়ে দিচ্ছেন। ওদিকে কুরু রাজ্যে বিচিত্র বীর্যের দুই পুত্র ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর জন্য পাত্রী দেখা শুরু করেছেন ভীষ্ম। পুত্রের অভাবে কুরু বংশের বিপদের কথা মাথায় রেখে ভীষ্ম চেয়েছিলেন বংশে অনেকগুলি পুত্র হোক, বংশ সাগরের মতো বাড়ুক। তিনি খবর পেয়েছিলেন গান্ধার রাজের কন্যা গান্ধারী তপস্যার বলে মহাদেবকে সন্তুষ্ট করে শতপুত্রের জননী হবার বর লাভ করেছেন। কাজেই মহামতি ভীষ্ম গান্ধার রাজ সুবলের কাছে তাঁর মেয়েটিকে চেয়ে বার্তা পাঠালেন। জামাইটি জন্মান্ধ এবং বয়োজ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও রাজ্য পাননি। এ নিয়ে সুবলের মনে দুঃখ হলো ঠিকই, কিন্তু ছোট্ট গান্ধার রাজ্যের তুলনায় কুরু ভরত বংশের মর্যাদা এবং রাজা না হওয়া সত্ত্বেও কুরু রাজ্যে ধৃতরাষ্ট্রের মর্যাদার কথা মাথায় রেখে সুবল রাজি হয়ে গেলেন। খবরটা যথাসময়ে গান্ধারীর কানে এলো। তিনি জানতে পারলেন যার সঙ্গে তার সারা জীবন কাটবে তিনি চক্ষুহীন, জন্মান্ধ এবং ভাবি জামাইকে জন্মান্ধ জেনেও তার পিতামাতা দুজনেই রাজি হয়েছেন এই বিয়েতে। গান্ধারী এই মুহূর্তে কি করতে পারতেন? আমরা যে সময় এবং সমাজের কথা বলছি সেখানে স্ত্রীলোকের স্বাধীনতা যথেষ্টই ছিল। অর্থাৎ গান্ধারী ইচ্ছা করলে পিতার প্রস্তাব নস্যাৎ করে বলতে পারতেন, না, আমি এক জন্মান্ধ পুরুষের সঙ্গে নিজের জীবন এবং ভবিষ্যৎ জড়াবো না। কিন্তু গান্ধারী তা বলেননি, এবং এই না বলার মুহূর্ত থেকে আমাদের গান্ধারীর ব্যক্তিত্বের খেয়াল রাখতে হবে। নৃসিংহ প্রসাদ ভাদুরী বলছেন, গান্ধারীর ব্যক্তিত্বের প্রমাণ আমরা সারা মহাভারত জুড়ে পাব। মহাভারতের আরম্ভে ব্যাস বলেছিলেন, আমি কুরু বংশের বিস্তারিত বর্ণনার সঙ্গে সঙ্গে গান্ধারীর ধর্মশীলতার কথাও বলব। সঙ্গে তিনি আরো বলেছিলেন, আমি বিদুরের প্রজ্ঞার কথা বলব, কুন্তীর ধৈর্যের কথা বলব, বলবো বাসুদেব কৃষ্ণের মহনীয়তার কথা, পাণ্ডবদের সত্যে প্রতিষ্ঠিত থাকার কথাও বলব। যে তালিকার মধ্যে কৃষ্ণ বাসুদেবের মতো ব্যক্তিত্ব রয়েছেন তার কথা আগে না বলে প্রথমে গান্ধারীর ধর্মশীলতা সম্বন্ধে বলার একটা আলাদা তাৎপর্য আছে। এখানে এই ধর্মশীলতা কখনোই ফুল নৈবেদ্য বেলপাতা নয়। ধর্ম এখানে ন্যায় নীতির বিশদ মাত্রায় ব্যবহৃত। গান্ধারী স্ত্রীলোক, সেই যুগে স্ত্রীলোকেরও একটা বিশেষ ধর্ম ছিল। তবে এই ধর্ম যে পতির অনুগামিতায় সবকিছু মেনে নেবার ধর্ম নয় তার প্রমাণ মহাভারতের বিভিন্ন পর্যায়ে পাওয়া যাবে। তবে এখানে গান্ধারী যে একটি অন্ধপুরুষকে নিজের স্বামী হিসাবে মেনে নিচ্ছেন তার কারণ একটাই, কন্যাদায়গ্রস্ত এক পিতামাতার সন্তান হিসাবে তিনি বোঝেন যে তার জন্য পিতামাতার চিন্তা কিছু কম নেই। তার পিতামাতা তাকে যথাসাধ্য ভালো পাত্রের হাতেই দিতে চান, কিন্তু নিতান্ত নিরুপায় হয়ে তারা এই অন্ধ পুরুষটিকে জামাতা হিসাবে মেনে নিচ্ছেন। এই নিরুপায়তার একমাত্র কারণ কুরু ভরত বংশের মর্যাদা, যা গান্ধারের মতো একটি ছোট রাজ্যের রাজাকে মোহিত করে দেবার পক্ষে যথেষ্ট ছিল। তার উপর কুরু বংশের প্রধান পুরুষ শান্তনুর পুত্র ভীষ্ম যেখানে নিজে কন্যা যাচনা করে দূত পাঠিয়েছেন, সেখানে প্রস্তাব প্রত্যাখ্যান করা সুবলের পক্ষে কঠিন ছিল। গান্ধারী বুদ্ধিমতী, তিনি পিতার দুঃখের কথাও জানেন এবং পিতার নিরুপায়তার কথাও জানেন। কাজেই তিনি নিজের দুঃখের উপর অভিনব উপায়ে আবরণ বিছিয়ে নিলেন। ভাবি স্বামীর অন্ধতা জেনে তিনি নিজের আয়ত চোখ দুটির উপর বেঁধে নিলেন একটি পট্টবস্ত্র। তিনি বোঝাতে চাইলেন যার স্বামী জন্মান্ধ তার অর্ধাঙ্গিনী স্ত্রী হিসেবে তার চক্ষু চেয়ে থাকা মানায় না। গান্ধারী জানেন, দৃষ্টি যার থাকে না সে জগতের রূপ রস আস্বাদন করে আপন অনুভব শক্তি এবং সংবেদনশীলতাই তার ইন্দ্রিয়ের অক্ষমতাকে নিরস্ত করে। গান্ধারী বুঝেছিলেন তিনি নিজে যদি চক্ষু থাকা সত্ত্বেও চক্ষু দুটি পট্টাবৃত করে রাখেন তবেই তার প্রতিষ্ঠা ঘটবে ভাবি স্বামীর সম অনুভবের ভূমিতে। স্বামীকে তিনি বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন সহমর্মিতা। স্বামীর জন্য সহমর্মিতাই গান্ধারীর ধর্মশীলতা। একজন অন্ধ স্বামীর স্ত্রী যদি চক্ষুষ্মতী হন তবে বাস্তবে যে সুবিধা হয় সে সুবিধা গান্ধারী চান না। তিনি চান না স্বামী যা দেখতে পান না তা দেখতে, অথবা স্বামী যে রূপ রসে বঞ্চিত তার অংশভাগিনী হতে। নিজের চক্ষু দুটি পট্টবস্ত্রে বেঁধে গান্ধারী বললেন,
আমি স্বামীকে কোনোভাবে অতিক্রম করব না। আমরা জানি এই অনতিক্রমের মধ্যে তৎকালীন সমাজের সাধারণ পাতিব্রত্যের চেয়ে আরো এক গভীর মর্ম আছে, যে মর্ম বোঝা যায় শুধু অনুভবে, উপলব্ধিতে। ধৃতরাষ্ট্র গান্ধারীকে বিবাহ করার জন্য গান্ধার রাজ্যে যাননি। প্রথাগত বিবাহ যাকে বলে সেটাও বোধহয় সেখানে হয়নি। হস্তিনাপুরের দূত গান্ধারীকে হস্তিনাপুরকে নিয়ে যাবার জন্যই গান্ধার রাজ্যে এসেছিলেন। নির্দিষ্ট দিনে গান্ধারী রওনা দিলেন হস্তিনাপুরের উদ্দেশ্যে। সঙ্গে এলেন তাঁর ভাই শকুনি। হস্তিনাপুরে সমানে সমানে কুটুম্বের সম্মান পেলেন শকুনি। বিবাহ অনুষ্ঠান শেষ হলে পরম সম্মানিত বোধ করে গান্ধারে ফিরে গেলেন শকুনি। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে, শোনে পুণ্যবান, আপনাকে জানিয়ে রাখি আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইফ নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। ওদিকে সূর্যের ঔরসজাত পুত্রকে জলে ভাসিয়ে দিয়ে কুন্তী তার কন্যাত্ব ফিরে পেলেন বটে, তবে কানীন গর্ভ পরিত্যাগ করার কারণেই হোক অথবা গোপন মিলনের অপরাধ বোধেই হোক, কুন্তী খুব ব্রত ধর্মে মন দিলেন। এখন তিনি সম্পূর্ণ যুবতী, তার রূপ এবং গুণের কথা সর্বত্র ছড়িয়ে পড়েছে। মহাভারতের কবি বলেছেন, রূপ গুণের থেকে কুন্তীর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার ছিল তার এক মোহ। রূপ এবং গুণের সঙ্গে যুগপৎ লজ্জা এবং তেজস্বিতা ছিল কুন্তীর। রাজরাজরারা যাঁরাই কুন্তী রাষ্ট্রে এসেছেন, যাঁরা কুন্তীর সঙ্গে কথা বলেছেন, যাঁরা কেউ কুন্তীকে একবার চোখে দেখেছেন, তারা কেউই কুন্তীকে ভবিষ্যৎ বধূরূপে কল্পনা না করে পারেননি। মহারাজ কুন্তী ভোজের কাছে কুন্তীর সর্বাঙ্গীন অধিকার লাভের জন্য তাঁরা প্রার্থনা করেছেন। রাজাদের এই অনুনয় এবং আগ্রহ দেখে কুন্তী ভোজ বুঝলেন মেয়ের বিয়ে দেবার সময় হয়েছে। সুপাত্রের আধিক্য থাকলে স্বয়ংবর সভার আয়োজনই সবচেয়ে সুবিধাজনক। এই ভেবে একটি স্বয়ংবর সভাতে কুন্তীকে স্থাপন করার ইচ্ছা প্রকাশ করলেন কুন্তী ভোজ। এতে কুন্তী তার নিজের মনোমতো পাত্র নির্বাচন করার সুযোগ পাবেন, কুন্তী ভোজকেও কারো দোষ দেওয়ার কিছু থাকবে না। ওদিকে জ্যেষ্ঠ ধৃতরাষ্ট্রের বিয়ে হয়ে যাওয়ার পূর্বেই কিন্তু কৌরব ধুরন্ধর মহামতি ভীষ্ম যদুবংশীয়া কুন্তীর খবর পেয়ে গেছে। মুনি ঋষি ব্রাহ্মণ সজ্জনের কাছে ভীষ্ম এই কন্যার রূপ গুণের খবর তো পেয়েছেনই, এমনকি পুত্র লাভের উপায়টি যে তাঁর স্বাধীন সে কথাও তিনি শুনে থাকবেন। শান্তনুর পুত্র চিত্রাঙ্গদ এবং বিচিত্র বীর্যকে নিয়ে তার যা সমস্যা গেছে, তারপর থেকে পুত্র লাভের ব্যাপারে তিনি আর ঝুঁকি নিতে চান না। কাজেই একটি দুটি সন্তানে তুষ্ট হবেন না ভীষ্ম। তিনি চান শান্তনুর বংশ সাগরের মতো বৃদ্ধি পাক। কুন্তীর কথা ভাবার সময় দুর্বাসা মুনির দেওয়া মন্ত্রের কথা নিশ্চয়ই জানতেন ভীষ্ম। আর যাই হোক, দুর্বাসা মুনি কারোর উপকার করে সেটা শতমুখে না বলে থাকতেই পারেন না। পুত্র লাভ ছাড়া কুন্তীকে বেছে নেওয়ার পেছনে রাজনৈতিক কারণও ছিল। হস্তিনাপুর মোটামুটি মহারাজ জরাসন্ধের পার্শ্বরাজ্য, তবে তিনি কখনোই রাজ্য আক্রমণ করেননি অথবা করার সাহস পাননি। ওদিকে জরাসন্ধের জামাতা কংস তখন মথুরায় তাণ্ডব চালাচ্ছেন। কংসের বিরোধী গোষ্ঠীর নেতারা হয় বসুদেবের মতো বন্দী, নয় ঘরছাড়া। এই সময় বসুদেবের বোন যাদবী কন্যা কুন্তীকে ঘরে আনার কথা ভেবেছেন ভীষ্ম। এদিকে মহারাজ কুন্তী ভোজকেও রাজনৈতিক কারণে কুন্তীর বিবাহের জন্য স্বয়ংবর সভার আয়োজন করতে হয়েছে। কারণ অনেক রাষ্ট্রের রাজা যখন একটি মেয়ের রূপে গুণে মোহিত হয়ে সকলেই তাকে একযোগে প্রার্থনা করতে থাকেন, তখন সব দিক বাঁচানোর জন্যই স্বয়ংবরের আয়োজন করতে হয়। সেক্ষেত্রে বঞ্চিত হলেও বাকি রাজারা ক্ষুণ্ণ বোধ করবেন না, কারণ কন্যা নিজেই কাউকে পছন্দ করেছে। হস্তিনাপুরের নূতন রাজা পাণ্ডুর বিবাহ এইভাবেই হলো। ভীষ্ম পূর্বাহ্নে যাদবী কন্যা কুন্তীর খবর পেয়েছেন এবং যথাসময়ে স্বয়ংবর সভার দিনে পাণ্ডু উপস্থিত হলেন কুন্তী রাষ্ট্রে কুন্তী ভোজের সভায়। সারি সারি রাজারা বসে আছেন, পাণ্ডু বসে আছেন। সিংহের মতো তাঁর তেজ, বিশাল বক্ষস্থল, সূর্য যেমন আপন প্রভায় সমস্ত গ্রহ তারা দ্যুতি তিরোহিত করেন, পাণ্ডু তেমনি আপন রাজমহিমায় সমস্ত রাজার কান্তি আচ্ছাদন করলেন। যেন মহাভারতের কবি বলছেন, পাণ্ডুর মধ্যে যেন তার প্রথম প্রেমের ছায়া দেখতে পেলেন কুন্তী।
সূর্যের দেওয়া কানিন পুত্রটিকে নিয়ে যে সমস্যায় তিনি আহত হয়েছিলেন, তারই প্রতিক্রিয়ায় যখন আচার ব্রতপরায়ণ হয়ে উঠেছিলেন কুন্তী, সেই কুন্তী পাণ্ডুকে দেখে এমন আকুল হয়ে উঠলেন, তার একমাত্র কারণ এই সিংহদর্প পুরুষটির মধ্যে তার প্রথম প্রেমের ছায়া দেখতে পেলেন কুন্তী। তার মন চলে গেল সেই কন্যান্তপুরের হর্ম প্রকোষ্ঠে, গবাক্ষ পথে রক্তিম সূর্যের সন্নিধানে। পাণ্ডুকে দেখা মাত্রই কুন্তী কামনায় আকুল হয়ে উঠলেন। তার মন চঞ্চল হলো কুমারীর প্রথম পুরুষ দর্শনের বিহ্বলতায়। তিনি লজ্জায় অধমুখী হয়ে কোনো মতে স্বয়ংবরের মালা জড়িয়ে দিলেন রাজশ্রেষ্ঠ পাণ্ডুর গলায়। নৃসিংহ প্রসাদ ভাদুরী বলছেন, পাণ্ডুর কথা নিশ্চয়ই আগে সবিস্তারে শুনেছিলেন কুন্তী, এবং আগে থেকেই যেন ঠিক করা ছিল তিনি পাণ্ডুর গলায় মালা দেবেন। পাণ্ডুর গলায় মালা দেওয়ার সঙ্গে সঙ্গে সমবেত রাজারা যেমন সুরসুর করে চলে গেলেন, তাতে আমাদের এই ধারণা আরো দৃঢ় হয়। কুন্তী পাণ্ডুর গলায় বড়মাল্য পরিয়ে দেবার পরে সাড়ম্বরে বিবাহের আয়োজন করলেন মহারাজ কুন্তীভোজ। শালঙ্কারা বধূকে তিনি পাঠিয়ে দিলেন হস্তিনাপুর। পাণ্ডু সাদরে প্রথমা কুলবধূকে নিজ ভবনে প্রবেশ করালেন। এই স্বয়ংবর বিবাহের রেশ কাটতে না কাটতে পাণ্ডুর দ্বিতীয় বিবাহের জন্য প্রস্তুতি নিলেন মহামতি ভীষ্ম। মদ্র রাজকন্যা মাদ্রির সঙ্গে পাণ্ডুর বিবাহ দেবার জন্য তিনি নিজে উপস্থিত হলেন মদ্র রাজ্যে। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার 65 পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।